জাতিসংঘের যে রিপোর্টটা দিয়েছে তারা বাংলাদেশকে নিয়ে, এই রিপোর্টে প্রমাণ হয়েছে শেখ হাসিনার পলিটিক্যাল মৃত্যু ঘটেছে। অর্থাৎ শেখ হাসিনা আমি গতকালকে একজন শেখ হাসিনার পতন মানে আসলে ভারতের সোকল ফরেন পলিসির পতন, মানে সোকল বলছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আন্তর্জাতিক আদালতে এবার শেখ হাসিনার বিচার শুরু। গত 6 মাসের বাংলাদেশের প্রেক্ষাপট, আন্দোলন ও শেখ হাসিনার পতন সহ নানা বিষয়ে ব্যাপক গভীর তথ্য গ্রহণ করে এবং এই সম্পর্কে জাতিসংঘের ব্যাপক রিপোর্ট ও তদন্ত প্রকাশ করেছেন। এতে করে শেখ হাসিনা অতি বিলম্বে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার হচ্ছে এবং জাতিসংঘের নীতি নৈতিকতা অনুযায়ী শেখ হাসিনার বিচারের শাস্তির ব্যবস্থাও করা হচ্ছে, যা অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছেন। আসলে সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। জাতিসংঘের যে রিপোর্টটা দিয়েছে তারা বাংলাদেশকে নিয়ে, এই রিপোর্টে প্রমাণ হয়েছে শেখ হাসিনার পলিটিক্যাল মৃত্যু ঘটেছে। অর্থাৎ শেখ হাসিনা আমি গতকালকে একজন প্রসিকিউটরের সাথে কথা বলছি, আইসিসির একজন প্রসিকিউটর, যিনি বলছেন যে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য যে অভিযুক্ত করেছে জাতিসংঘ, এর চেয়ে বড় তদন্ত, নিরপেক্ষ and credible investigation authority body non-existence on this planet apart from United Nations. So জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টটাকে আপনার রুল আউট করার জন্য অথবা এই রিপোর্টটাকে আন্ডারমাইন করার শক্তি, ক্ষমতা পৃথিবীতে কোনো বাড়ি, কোন ব্যক্তির নেই। ইভেন খোদ প্রেসিডেন্ট, মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এই ধরনের ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগই নেই, এতটা নিরপেক্ষ তারা। রাইট নাও প্রমাণ হয়, উনি বলছিলেন আমাকে, আমি নাম বলতে চাই না এখন যেহেতু উনি একজন বর্তমান দায়িত্বে আছেন, সুতরাং উনি বলছিলেন যে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ প্রমাণ করা এখন সময়ের ব্যাপার। যদি সরকার এটাকে পার্সু করে, তাহলে হেগেই শেখ হাসিনার বিচার হতে পারে, চূড়ান্ত বিচার তার উনার এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে। এবং একটা জিনিস বলে রাখি যে এটাকে তারা গণহত্যা বলেন নাই, বিকজ গণহত্যার যে টার্মটা জাতিসংঘ বা আইসিসির, সেটাতে তারা এটা পড়বে না হয়তো, এটা তারা বলছেন। তবে ন্যারেটিভ হলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। Can we go? Yes, there is a petition already, filed long ago. As you know that, we came to know from Toby Cadman, the ICC prosecutor, that I interviewed him. He explained everything, that there is a petition already filed against Sheikh Hasina. So now they can add it up and they can, to be honest, they can start a big process so that they can move forward. As soon as ICC give a order for investigation, done and dusted for Sheikh Hasina as well. অর্থাৎ যখনই তারা তদন্তের নির্দেশ দিবে, তখন জাতিসংঘের তদন্ত রিপোর্টটা এটার সাথে যুক্ত হবে এবং বাকি কাজটা এভাবেই হবে। সো এবং আপনি দেখেন শেখ হাসিনার জন্য উনার পৃথিবীটা কতটা ছোট হয়ে গেল এই রিপোর্টের কারণে। প্রথমত হলো, আপনি জানেন আমি গতকালকে আমি দেখতেছিলাম, অর্থাৎ শেখ হাসিনা আর কোনোদিন আমেরিকা, ইউরোপের কোনো দেশে আসতে পারবেন না। শেখ হাসিনা সাউথ কোরিয়াতে যেতে পারবেন না। শেখ হাসিনা জাপানে যেতে পারবেন না। শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোন দেশে যেতে পারবেন না, যদি না স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট তারা করে। শেখ হাসিনা আফ্রিকার মতো দেশ, লাইবেরিয়ার মতো দেশে, সেখানেও যেতে পারবেন না। ওয়াই? বিকজ উনি ভিসা পাওয়ার অযোগ্য, বিকজ উনি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাই দি ইউনাইটেড নেশনস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো স্পেশাল যদি কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকে, শেখ হাসিনা কোনোদিন আসতে পারবেন না। আর ইউরোপ আমেরিকাতে শেখ হাসিনার কোনোদিনই আসতে পারবেন না, কেননা এখানে কেউ চাইলেও তাকে অ্যারেঞ্জ করতে পারবেন না। এটা কমপ্লিটলি এগেনস্ট দ্য ইউনাইটেড স্টেটস ল, ইউরোপিয়ান ইউনিয়ন ল অ্যান্ড অল আদার ইউরোপিয়ান কান্ট্রি অ্যান্ড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাজ ওয়েল। ব্রিটিশরা মানবতা বিরোধী অপরাধকে তারা আরো বড় করে তাদের ইমিগ্রেশন, আপনার ন্যাচারালাইজেশন ইমিগ্রেশন অ্যাক্টে তার অন্তর্ভুক্ত করেছেন। কানাডা আরো উপরে তারা চলে গেছে। সুতরাং শেখ হাসিনা শুধু ভিসা পাওয়া নয়, ভিসা অ্যাপ্লিকেশন করারও যোগ্য উনি এই মুহূর্তে। অর্থাৎ উনি, শি ইজ ইনএলিজিবল ফর অ্যাপ্লাইং ফর এ ভিসা, to those countries. So therefore she's gone. সে কোন জায়গাতে ওনার এই মুহূর্তে স্থান হবে না। খুদ ভারতের ইমিগ্রেশন অ্যাক্টে মানবতা বিরোধী অপরাধে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এখন আমি প্রশ্ন করতে চাই ভারতকে, যে আপনারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন মানুষকে এই মুহূর্তে আপনারা ফিরিয়ে দেওয়া উচিত বাংলাদেশের কাছে, so that she can face the justice. Because ভারতের আপনারা যান, গিয়ে দেখেন, আমি বললাম না, আফ্রিকার অনেকটা দেশে শেখ হাসিনার যে অপরাধ, সেই অপরাধ, এবং 193 কান্ট্রিজ এটাতে সই করা, এবং ওই দেশগুলোতে কোনো অবস্থাতে যেতে পারবেন না। এবাবল শেখ হাসিনা অর্থাৎ কোনো সময় আর কোনো দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবেন না,
any countries that under the United Nations, অর্থাৎ এই দেশগুলোতে আর উনি রাষ্ট্রপ্রধান হতে পারবেন না, ইটস অলমোস্ট প্রহিবিটেড। এবং জাতিসংঘ বাধ্য এই জায়গাতে ইন্টারফেয়ার করার, কারণ তাদের তদন্তে মানবতা বিরোধী একজন অপরাধীর আপনার অভিযুক্ত একজন ব্যক্তির সাথে জাতিসংঘ ডিল করতে পারে না, ইট ইস এগেইনস্ট দেয়ার চার্টার। সো দেয়ারফর জাতিসংঘের অধিভুক্ত দেশ তো পৃথিবীতে বলতে গেলে নাই, আছে নাই, রাইট? তো জাতিসংঘের অধিভুক্ত কোন দেশের প্রধান হতে পারবেন না। সুতরাং শেখ হাসিনা পলিটিক্যাল ক্যারিয়ার, এখন ভারতের উচিত হলো শেখ হাসিনাকে কিভাবে প্রসেস করবেন বাংলাদেশে, যেখানে উনি আইন এবং এক্সিস্টিং ল যেগুলো আছে, এই গণহত্যা, আমরা এটাকে গণহত্যা বলতে পারি, কিন্তু জাতিসংঘ এবং আইসিসির যে টার্ম আছে গণহত্যাকে ডিফাইন করার যে ন্যারেটিভস আছে, সেখানে হয়তোবা গণহত্যা প্রমাণ হবে না, কারণ দেয়ার আর মেনি আদার্স থিংস রিলেটেড টু দ্যাট। সো দ্যাটস উই আন্ডারস্ট্যান্ড, বাট মানবতা এবং এটা আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন কাজ করেছে জাতিসংঘ। এবং বাংলাদেশের জন্য লজ্জা, লেডিস এন্ড জেন্টলম্যান, যে আমাদের একজন প্রধানমন্ত্রী, আমাদের একজন রাষ্ট্রপ্রধান, এটা ইতিহাস হয়ে থাকলো, লজ্জা, শেম ফর বাংলাদেশ, যে আপনার যে উনি জাতিসংঘের এই রিসেন্ট কোন জায়গাতে ইনভেস্টিগেশনে আপনার এই যুগোস্লাভিয়ার এই যে মিলোসেভিচ, নামটা বলে গেলাম, নামটা একটু মনে করিয়ে দিবেন তারপরে জাতিসংঘের তদন্তে আমি বলছি, বি কেয়ারফুল, যে মানবতা বিরোধী অপরাধী একজন রাষ্ট্রপ্রধান, এর চেয়ে লজ্জা বাংলাদেশের জন্য আর হতেই পারে না। ইটস আ শেম। এবং আরো একটা ভালো সংবাদ এবং খারাপ সংবাদ হচ্ছে ভারতের জন্য এবং আওয়ামী লীগের জন্য। হোয়াট ইজ দ্যাট? যে এখন যদি আমেরিকাকে কিনেও নেয় ভারত, কিন্তু মনে রাখবেন, শেখ হাসিনাকে রাষ্ট্রপ্রধান বা রাজনীতিতে পুশ করতে পারবে না ভারত, আই মিন আমেরিকা। দিস ইজ দ্য ফাইনাল ব্লো, বিগ ব্লো ফর শেখ হাসিনা, ইন্ডিয়া এন্ড আওয়ামী লীগ, লিডস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ ধরেন এখন বললো যে আমেরিকাকে ভারত কিনে ফেলছে, যা বলবে তারা তাই শুনবে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। শেখ হাসিনার বাহিরে কাউকে পুশ করতে হবে আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনাকে আর পুশ করতে পারবে না। তাহলে জাতিসংঘের বাহিরে এবং আমেরিকা কোনো কাজে এইটা করবে না। এবং আবার বলছি, আমরা যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে সম্পর্কটা, মনে হয় না এটা খুব ভালো সম্পর্ক যাচ্ছে, এখন মলিন সম্পর্ক। এবং আরো একটা তথ্য দিই আপনাদেরকে, আচ্ছা আরো একটা তথ্য দিই, সেটা কি, সেটা হলো যে এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যে বৈঠকটা হয়েছে নরেন্দ্র মোদীর, এটা নাকি পুশড বাই দি ইন্ডিয়ান গভর্নমেন্ট, নট বাই দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, দে পুশড ইট ফর। অর্থাৎ 3 বার, এর আগে আপনারা জানেন যে খুদ রাহুল গান্ধী সংসদে বলেছিলেন যে আপনার ইগনোর হিম। আচ্ছা আমি আসছি, রাহুল গান্ধী বলছিলেন যে 3 বার জয়শঙ্করকে যুক্তরাষ্ট্র পাঠানোর পরেও আপনার ডোনাল্ড ট্রাম্পের ইনগরাল অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া যায়নি, দাওয়াত কোনোভাবে করাতে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনাকে বাঁচাতে সর্বশেষ নরেন্দ্র মোদী আমেরিকা পর্যন্ত পাড়ি জমিয়েছেন, এমনকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি বৈঠকও করেছেন শুধুমাত্র হাসিনাকে বাঁচানোর উদ্দেশ্যে। কিন্তু মূলত এটা কি হাসিনাকে বাঁচানো নাকি বাংলাদেশের ক্ষমতা বাঁচানো? ভারত বাংলাদেশের উপরে যে অধিকার রাজত্ব কায়েম করেছিল সেটা হলো হাসিনার মাধ্যমে। সো বাংলাদেশের রাজত্বর চাবিটাই হলো হাসিনা, যার কারণে হাসিনাকে বাঁচাতে পারলে তাদের রাজত্ব বেঁচে যাবে। আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে। শেখ হাসিনার পতনের পর থেকে আমরা একটা কথা বলছি, সেটা হলো শেখ হাসিনার পতন মানে আসলে ভারতের সোকল ফরেন পলিসির পতন। মানে সোকল বলছি, ভারত যা করছে এটা আদৌ একটা ফরেন পলিসি হিসাবে বলতে আমার খুবই বাধে। যাই হোক, ভারত এই পতনের পর তার এই পরাজয়কে মেনে নিতে পারছিল না, তাই অনিবার্যভাবে একটা ন্যারেটিভ তারা মাঠে রাখার চেষ্টা করেছে ক্রমাগত। সেটা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা কাজ করেছে, আমেরিকার ডিপ স্টেট কাজ করেছে। কোনো কোনো জায়গায় চায়না, পাকিস্তান এসব দেশের নামও আনা হয়েছে। ক্রমাগত এই কাজটা তারা করেছেন। কয়েক ঘন্টা আগেই একটা ঘটনা ঘটেছে, ট্রাম্পের সাথে মোদির বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরে দুজন যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে জনাব ট্রাম্প যা বলেছেন সেটা রীতিমতো হাস্যরসের সৃষ্টি করেছে এবং মোদির জন্য এটা একটা ডিজাস্টার, আমরা এভাবেই বলতে পারি। তো কি বলেছেন, কেন বলেছেন, শুধু যা বলেছেন তা না, সেই ওই ভিডিওর সময় মোদির দ্য ভেরি বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও আসলে খুব গুরুত্বপূর্ণ বার্তা আমাদেরকে দেয়। সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শেখ হাসিনার পতনের সাথে আমেরিকাকে জড়িয়ে অনেকগুলো জায়গায় বলা হয়েছে, লেখা হয়েছে। এর মধ্যে মাইক বেঞ্চ নামে এক ভদ্রলোক, তিনি আসলে ট্রাম্পের আগের মেয়াদে সরকারের অংশ ছিলেন। তিনি অ্যাঙ্কার টাকার কার্লসনের সাথে কথা বলেছেন। টাকার কার্লসনকে আমরা সম্ভবত চিনি অনেকেই। সেটা হলো উনি খুবই প্রো ট্রাম্প একজন মানুষ।
উনি রিপাবলিকান তো বটে, প্রো ট্রাম্প। আমি প্রায় বলি যে ট্রাম্প কিন্তু রিপাবলিকান নন। এবং শুধু সেটা না, তাকে পুতিনও খুব পছন্দ করেন। এটা কার্লসনের পরিচয় একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে জেনে রাখা ভালো হবে। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর যখন পুতিন ওয়েস্টার্ন মিডিয়ার সাথে অলমোস্ট কথা বলছেন না, কারোর সাথে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন না, তখন খুবই উত্তেজনাকর একটা মুহূর্তে টাকার কার্লসন গিয়ে পুতিনের সাক্ষাৎকার নিয়েছিলেন, এবং সেই সাক্ষাৎকারটা মানে ওয়েস্টের স্ট্যান্ডার্ডে আদৌ কোনো জার্নালিজম ছিল না। মানে একেবারে বাংলাদেশের ফারজানা রূপা মোজাম্মেল বাবুরা যা করতেন তা বলছি না, কিন্তু মোটামুটি ওদের স্ট্যান্ডার্ডে এইরকম কিছুই আসলে ওখানে ঘটেছিল। তো যাই হোক, কার্লসনের সাথে যখন সাক্ষাৎকার দিয়েছেন মাইক বেঞ্চ, সেখানে মূলত ইউএসএআইটি নিয়ে কথা হয়েছিল। আমরা জানি ইলন মাস্কের যে প্রতিষ্ঠান আছে, যে অথরিটিটা তিনি লিড করেন, ডজ, যেটা আমেরিকার ফেডারেল সরকারের ব্যয় কমানোর কাজ করছে, সেখানে ইউএসএআইডি কে তারা পুরো বন্ধ করে দেওয়ার ন্যারেটিভ তৈরি করছিলেন, যুক্তি তৈরি করছিলেন। তো সেই যুক্তি দিতে তিনি সেখানে আসেন এবং এখানে অনেক আলাপ আসেন, এবং একটা পর্যায়ে রেজিম চেঞ্জের আলাপ প্রসঙ্গে বাংলাদেশ আসে। বেঞ্চ তখন বলছেন যে বাংলাদেশে কয়েক মাস আগে যে প্রধানমন্ত্রীর পতন এবং পালিয়ে গেলেন তিনি, সেটা আমেরিকা ঘটিয়েছে। খুব স্পষ্টভাবে তিনি বলেছেন। ব্যাকগ্রাউন্ড তিনি এভাবে বলছেন যে আমেরিকা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তার স্বার্থ কাজ করে না, সেখানে সে রেজিম চেঞ্জ করার চেষ্টা করে। এবং দুভাবে রেজিম চেঞ্জের কথা তিনি বলছেন। একটা হলো নির্বাচনের মাধ্যমে বিরোধীদের সাথে যদি আমেরিকার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তারা চেষ্টা করে নির্বাচনে সাপোর্ট করে তারা তাকে জেতাতে, এটা একটা পথ। আরেকটা পথ হচ্ছে নানানভাবে ফান্ডিং করে, লোকজনকে অর্গানাইজ করে কালার রেভলিউশন, ইউরোপে যেটা হয়েছে বহু সময়, এগুলোকে ওরা কালার রেভলিউশন বলে। তো সেই রেভলিউশন ঘটানো, দুটোর একটা। না, ওটা বলেন না, অবশ্য শেখ হাসিনার সময় নির্বাচনের মাধ্যমে সম্ভব ছিল না। যাই হোক, এবং বেঞ্জো এখানে যে কাজটা করেছেন, তিনি স্পষ্টভাবেই সেন্ট মার্টিনসের কথা এনেছেন, যে আমেরিকা ওখানে একটা ইয়ে তৈরি করতে চায়, বেইজ তৈরি করতে চায়, যে বেইজটা শেখ হাসিনা দিতে রাজি হননি, কারণ আমেরিকার উদ্দেশ্য ছিল বেইজ তৈরির মাধ্যমে চায়নাকে কন্টেইন করবেন, চায়নার ফুটপ্রিন্ট কমাবেন। কিন্তু শেখ হাসিনা এটা অ্যাগ্রি করেন নাই, তার ভূমিতে এটা তার কাছে রিস্কি মনে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন আমেরিকার এই চাওয়া যেহেতু পূর্ণ হয় নাই, তাই আমেরিকা অন্য পথে গেছে। বেঞ্জের কথা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন, এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।